আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বার কাউন্সিলের আবেদনটা আমরা আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারি, কী কী ইনফরমেশন দেওয়া লাগবে এবং কোনগুলো না দিলেও চলবে, আর হচ্ছে সাবমিট করা পর্যন্ত টোটালি আসলে আমাদের কোন বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করা উচিত। তো বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে ভেরিফাই রেজিস্ট্রেশন। আপনার রেজিস্ট্রেশনটা সম্পর্কে আগে ভেরিফাই করে নেবে সার্ভার যে আপনার ইনফরমেশনটা সঠিক না ভুল। তো এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, তারপর রেগুলার রিঅ্যাপিয়ার। তো এখানে হচ্ছে অনেকেই রেগুলার ক্যান্ডিডেট হবেন নাকি রিঅ্যাপিয়ার ক্যান্ডিডেট হবেন, এই জিনিসটা কনফিউজড। সহজ ভাষায় বলি, আপনি এখানে রেগুলার ক্লিক করে সাবমিট করবেন। যদি আপনার ডাটা আসে তাহলে আপনি রেগুলার, আর এখানে রিঅ্যাপিয়ার অপশানে ক্লিক করে সাবমিট করবেন। যদি এখানে রিঅ্যাপিয়ার ক্লিক করার পরে আপনার ডাটাটা চলে আসে তাহলে আপনি রিঅ্যাপিয়ার ক্যান্ডিডেট। এতটুকুই আপনার এনাফ আপনি রিঅ্যাপিয়ার নাকি রেগুলার ক্যান্ডিডেট বোঝার জন্য। তো এই ক্যান্ডিডেট যেহেতু আপনার রেগুলার, তো আমরা রেগুলার ক্লিক করলাম। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট টাইপ রেগুলার, তারপর আমার নাম, তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপর হচ্ছে আপনার এই সিনিয়রের নামও লেখা আছে, তারপর কন্ট্রাক্ট ডেটও লেখা আছে এবং ইউনিভার্সিটি নামও লেখা আছে। তো আপনি ইনফরমেশনটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে কিনা, তারপর হচ্ছে সব কিছু তথ্য মিললে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর এটাই হচ্ছে ডিক্লারেশন ফর্ম। অনেকে জানতে চাইছে ডিক্লারেশন ফর্ম কি। ডিক্লারেশন ফর্ম মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, আপনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত কিনা, আপনি দেশের বাইরে কোনো মামলা খাইছেন কিনা, অথবা হচ্ছে আপনি কোনো ইলিগেল কাজ করেন কিনা, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আপনি লেখা আছে যে আপনি কোনো কিছু করেন না, এটা আপনি সম্মতি জ্ঞাপন করলেন। এটাই হচ্ছে ডিক্লারেশন। তো আমি সম্মতি জ্ঞাপন করলাম যে আমি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তারপর হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে আপনি এখানে নিজের নাম এবং বাবার নাম দেওয়া আছে, বাকি হচ্ছে আপনি মায়ের নাম লিখতে হবে। মায়ের নামটা মায়ের নাম, তারপর হচ্ছে এখানে জেন্ডার লিখতে হবে, তারপর জন্ম তারিখ লিখতে হবে, তারপর এখানে এনআইডি নাম্বার, বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট যে কোনো একটা দিতে হবে। আপনার যেটা আছে সেটাই দিবেন, কোনো সমস্যা নেই। একাধিক দেওয়ার প্রয়োজন নেই, আপনার যেটা যে কোনো একটা দিবেন। বার্থ সার্টিফিকেট দেন, এনআইডি দেন, পাসপোর্টে যে কোনো একটা দিবেন। তারপর এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দুইবার দেবেন। এটা কিন্তু এখানে রিটাইপ মোবাইল নাম্বার, মানে আপনার কাছে দুইটা মোবাইল নাম্বার চাইনি, একই নাম্বার দুইবার লিখতে বলছে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আপনার বাধ্যতামূলক না, কারো যদি ইমেল অ্যাড্রেস থাকে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি কারো কাছে ইমেল অ্যাড্রেস না থাকে বা ইমেল অ্যাড্রেস দিতে না চান তাহলে দেওয়ার দরকার নেই, ইমেল অ্যাড্রেস স্কিপ করে যাবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট সিম তারা সিম দিবেন, আর যাদের হচ্ছে প্রেজেন্ট একটা পার্মানেন্ট আরেকটা, তো সেক্ষেত্রে প্রেজেন্টের জায়গায় প্রেজেন্ট এবং পার্মানেন্টের জায়গায় পার্মানেন্ট। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয় অ্যাপ্লিকেশন করতে যে যে প্রেজেন্টের জায়গায় পার্মানেন্ট চলে আসছে, পার্মানেন্টের জায়গায় প্রেজেন্ট চলে আসছে। তো এই জিনিসটা খুব খেয়াল রাখবেন যে এই জিনিসটা এরকম যেন ভুল না হয়। আসলে আবেদন করার সময় অন্যমনস্ক হয়ে গেলেই কিন্তু এই ভুলগুলো হয়ে যায়। তো আবেদন করার সময় আপনি নিরিবিলি একা থাকার চেষ্টা করবেন, আর মানে সাথে যেন অতিরিক্ত কেউ না থাকে, থাকলেও একজন সাপোর্টিং হিসেবে নেবেন যে কিনা আপনার বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে। অথবা অন্য কার মাধ্যমে যদি আবেদন করান সেক্ষেত্রে আপনি পাশে থাকবেন, তাকে আপনি ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনি নিজেও চেক করবেন। মোবাইল নাম্বার একটা ভুল হয়েছে,
মোবাইল নাম্বারটা ভালোভাবে খেয়াল করবেন, মোবাইল নাম্বার ভুল হলেও কিন্তু সমস্যা হবে, কারণ মোবাইল নাম্বারে কিন্তু আপনার পরবর্তী নোটিফিকেশান আসবে, SMS-গুলো আপনার মোবাইলেই যাবে, এবং এডমিট কার্ড নিয়ে তো আপনাকে ইনফর্ম করা হবে মোবাইলের মাধ্যমে। তারপর হচ্ছে এডুকেশন ইনফরমেশনটা যত সম্ভব নির্ভুল করার চেষ্টা করবেন, যেন ভুল না হয় এডুকেশন ইনফরমেশনে। এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দুইটাই দিতে হবে। যারা 2001 সালের আগে SSC পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু গ্রেডিং পদ্ধতিতে, তো তারা এখানে ডিভিশন সিলেক্ট করবেন, যারা 2001 সালের আগে আপনার SSC দিয়েছেন তাদের কিন্তু ডিভিশন সিস্টেম, অর্থাৎ তাদের কিন্তু গ্রেডিং ছিল না। তো সেক্ষেত্রে ডিভিশন দেওয়ার পরে এখান থেকে আপনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেটা আপনার প্রাপ্ত রেজাল্ট ওইটাই দেবেন। আর যাদের গ্রেডিং পদ্ধতি তাদের এখানে হচ্ছে গ্রেডটা লিখে দেবেন 3, আর এখানে হচ্ছে আপনি টোটাল স্কেল যেমন 4 বা 5, সাধারণত SSC HSC আপনার 5 এবং অনার্সের ক্ষেত্রে বা ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 4 হয়। তারপর HSC, রেজিস্ট্রেশন নাম্বার ওপেন ইউনিভার্সিটিতে রোল রেজিস্ট্রেশন নাম্বার সেম, এই জন্য আমি এখানে সেম কপি করে দিয়েছি, কিন্তু আপনাদের যারা ঢাকা বোর্ড বা রাজশাহী, বরিশাল, কুমিল্লা বোর্ড তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। তো এই বিষয়টা আপনারা এরকম করেন না যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় বসায় দিয়েন না, কিন্তু তখন কিন্তু আবার একটা ভুল হয়ে যাবে। LLB পাস বা LLB অনার্স, সাধারণত যারা 2 বছরের LLB কমপ্লিট করেছেন তাদের কিন্তু LLB পাস, আর যারা 4 বছরের LLB কমপ্লিট করেছেন তাদের হচ্ছে LLB অনার্স। যাদের LLB অনার্স আছে তারা পরবর্তী এডুকেশন যেমন গ্র্যাজুয়েশন, আদার্স, পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার আবেদন কমপ্লিট হবে, কোনো ধরনের সমস্যা হবে না পরবর্তী স্টেপেও। আর যারা LLB পাস তাদের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশন আদার এই অপশানটা ফিল আপ করতেই হবে, বাধ্যতামূলক। আপনি যদি LLB পাস হন তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশন আদার এই অপশানটা ফিল আপ করবেন, তা না হলে কিন্তু আপনি নেক্সটে যাইতে পারবেন না। তো LLB অনার্স সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আইডি, রোল, রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা দেবেন, কেউ আবার একাধিক দিয়েন না যে ID নাম্বারও দিলেন, রোল নাম্বারও দিলেন, রেজিস্ট্রেশন নাম্বারও দিলেন, এরকম কেউ করবেন না, যে কোনো একটা দেবেন। রেজাল্ট এই জায়গাটা একটু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। রেজাল্ট সাধারণত যারা ডিগ্রি বা অনার্স বা LLB পাস আপনার কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে অনেকের হচ্ছে ডিভিশন বা ক্লাসিফিকেশনের রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন। তো যারা হচ্ছে ডিভিশন অথবা ক্লাস তাদের জন্য যে অপশনটা এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি ফার্স্ট ডিভিশন দিলেন। তো এই জিনিসটা আছে না, আরেকটা অপশন আছে টোটাল মার্কস ইন কারিকুলাম অবটেইন মার্কস। এখানে যারা ক্লাসিফিকেশন দেন অথবা ডিভিশন দেন তাদেরকে অবশ্যই এই গড়টা ফিল আপ করতে হবে। তো এখানে কী লিখতে হবে, এখানে হচ্ছে আপনি যদি অনার্স করেন অথবা ডিগ্রি করেন অথবা LLB পাস করেন, তো টোটাল কারিকুলামে কত নম্বরের পরীক্ষা হয়েছে। LLB পাসের ক্ষেত্রে আপনারা যারা সেকেন্ড ইয়ার মানে হচ্ছে ফাইনাল ইয়ারে যেই পরীক্ষাটা দিচ্ছেন, ফাইনাল ইয়ারে যে পরীক্ষাটা দিচ্ছেন 700 নম্বর বা 800 নম্বরে যে পরীক্ষাটা দিচ্ছেন, টোটাল পরীক্ষা ছিল 800 নম্বরের, তো এখানে লিখবেন 800। আর হচ্ছে আপনি 800 নম্বর পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাইছেন হচ্ছে 460 বা 560 বা হচ্ছে 360 বা 369, 330, এখানে লিখবেন হচ্ছে আপনার প্রাপ্ত নাম্বারটা, আর এখানে লিখবেন হচ্ছে আপনার টোটাল কত নম্বরে পরীক্ষা দিচ্ছেন। এটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্র, অনার্সের ক্ষেত্র, যাদের হচ্ছে ডিভিশন সিস্টেম বা ক্লাসিফিকেশন সিস্টেম এটা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন। তো যেহেতু এখানে ক্যান্ডিডেট হচ্ছে আপনার গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা দিছে, তো আমরা এখানে CGPA দেব। তারপর হচ্ছে এখানে আপনার রেজাল্ট, রেজাল্ট সাধারণত যারা ডিগ্রি বা অনার্স বা LLB পাস করেন তাদের কিন্তু LLB অনার্স, যাদের LLB অনার্স আছে তারা পরবর্তী এডুকেশন যেমন গ্র্যাজুয়েশন, আদার্স, পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার আবেদন কমপ্লিট হবে, কোনো ধরনের সমস্যা হবে না পরবর্তী স্টেপেও। তো এই জিনিসটা আছে না, আরেকটা অপশন আছে টোটাল মার্কস ইন কারিকুলাম অবটেইন মার্কস। এখানে যারা
তারপর এখান থেকে যে স্কেল, এখানে হচ্ছে সাধারণত অনার্স বা ডিগ্রিগুলো হচ্ছে 4 বছরের হয়ে থাকে। তো আমরা 4 সিলেক্ট করলাম, তারপর হচ্ছে 2020। যেহেতু উনি এলএলবি অনার্স কমপ্লিট করেছে, তো এখানে গ্র্যাজুয়েশন আদার এটা ফিল আপ করা বাধ্যতামূলক না, এটা লাগবে না। যদি কারো অন্য বিষয়ে কোনো গ্র্যাজুয়েশন থাকে তাহলে সে দিতে পারে। আর যারা এলএলবি পাস কমপ্লিট করেছেন, এখান থেকে এলএলবি পাস দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন আদার এই অপশনটা ফিল আপ করতে হবে। আমি বারবার বলতেছি, তা নাহলে আপনি নেক্সট অপশনে যেতে পারবেন না। আর পোস্ট গ্র্যাজুয়েশন মানে হচ্ছে এমএ বা মাস্টার্স অফ আর্টস অথবা এলএলএম, এই অপশনটা দেওয়ার জন্য হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। তারপর হচ্ছে এই বাকি ইনফরমেশনগুলো আপনি স্কিপ করতে পারেন, আপনার থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে যাবেন। তারপর হচ্ছে এখানে আপনার সিনিয়রের নাম, তারপর হচ্ছে আপনি কোন বারের আন্ডারে প্র্যাকটিস করতেছেন সেই বারের নাম। তো এখান থেকে বারের নাম দেওয়ার পরে হচ্ছে লিস্ট অফ দ্য 5 ক্রিমিনাল কেস, ক্রিমিনাল কেস 1, ক্রিমিনাল কেস 2। তো এরকমভাবে 5টা আপনার ক্রিমিনাল কেসের ইনফরমেশান দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাকে প্রথমে যেই কাজটা করতে হবে, আপনি হচ্ছে 5টা কেসের ইনফরমেশান কম্পিউটার আগে টাইপ করে রাখবেন। কারণ এইখানে লিখে তারপর হচ্ছে সাবমিট করা পর্যন্ত অনেক সময় লাগবে। কেন? এখানে হচ্ছে প্রত্যেকটা কেসে আপনার 1, 2, 3, 4, 5টা ঘর আছে। 5টা ঘরে হচ্ছে আপনার টোটাল 10টা কেসে ইনফরমেশন, প্রায় 5 10 50টা ঘর, 50টা ঘর ফিল আপ করতে হবে। তো আপনি এখানে টাইপ করতে করতে অনেক সময় বিদ্যুৎ চলে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পুনরায় শুরু থেকে আবেদনটা করতে হবে। তো এর চেয়ে বরং ভালো আপনি যদি আমাদের এখানে যেমন আমরা কাজ করার সময় এটা করেছিলাম, ইনফরমেশনগুলো আগেই লিখে রাখছে। যে বার রিলেটেড ইনফরমেশান, লিস্ট অফ 5 ক্রিমিনাল কেস। এখানে হচ্ছে আমরা প্রথমে যে 1 নাম্বার কেসে ইনফরমেশন, এখানে কেস নাম্বার, সেকশন, কোর্টের নাম, তারপর হচ্ছে নেম অফ দ্য পার্টি, তারপর হচ্ছে আপনার এখানে লেখা আছে আমি কোন পক্ষ, অন বিহাফ অফ, তারপর হচ্ছে বর্তমান পজিশন। তো এখান থেকে জাস্ট আমরা কপি করব, তারপরে এখানে বসাবো, তারপর এখান থেকে কপি করে বসাবো। তো এইভাবে কপি করে আপনার খুব দ্রুত হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং কাজটা আপনি আগে যদি এখানে কেসে ইনফরমেশনটা লিখে একটা প্রিন্ট করে রিচেক করেন, তাহলে কেসে ইনফরমেশনটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তো এই ইনফরমেশনগুলো আমরা এখানে কপি পেস্ট করব। তো আমি যেহেতু জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য আবেদনটা করতেছি, তো আমরা এখানে সবগুলো ইনফরমেশন দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আসলে সব ভিডিওটা স্কিপ করার জন্য, অর্থাৎ ভিডিওটার সময়টা যেন এত লম্বা না হয়, এই জন্য হচ্ছে জাস্ট এখানে ঘরগুলা খালি রাখা যাবে না, একটা কিছু দিয়ে ফিল আপ করতে হবে। তো আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা কেসে ইনফরমেশন আগে লিখে জাস্ট কপি পেস্ট করে দেবেন। মানে এখানে মানে প্রথম ক্রিমিনাল কেস ইনফরমেশনগুলো কপি করে বসাবেন, তারপর হচ্ছে আপনার সিভিল কেসগুলো। আমি এখানে আছে স্কিপ করার জন্য, দ্রুত করার জন্য, জাস্ট ফর্মালিটিস আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আপনার দ্রুত করলাম আর কি, যে দি ফিল আপ করে নিলাম। কারণ হচ্ছে আমি প্রতিটা কেস যদি এখন কপি পেস্ট করি তাহলে অনেক সময় লাগবে। আর তাছাড়া এই আবেদনটা কিন্তু কমপ্লিট করে ফেলছি আগেই। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে কোথাও একটা ভুল আছে, এখানে তারা বলতেছে আমরা বাংলা লিখছি,
বাংলা লিখিনি, তারপর সার্ভার এটা ধরে নিচ্ছি বাংলা লিখছি। তো আমরা এটা আবার পুনরায় এডিট করে সার্ভার দিই, তারপরে ধরতেছে বাংলা লিখছি। এই অপশন এই কমানোর জন্য হয়তো ধরছে। এখানে একটা করে খালি রাখা ছিল। এখানে হচ্ছে কিছু প্রশ্ন করা হয়েছে, ইয়েস অর নো অপশনে ক্লিক করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে ইয়েস দিলে আপনাকে কোনো ইনফরমেশন দিতে হবে, আপনি পরে দেখবেন কি চাইছে। ইজ এঙ্গেজড ইজ এনি বিজনেস প্রফেশনাল সার্ভিস, ওই যে প্রথম ডিক্লারেশন ফর্মটা আর এখানে ডিক্লারেশন ফর্মটা সেমই। প্রথম ওইখানে হচ্ছে অপশন ছিল না ইয়েস অর নো, এখানে অপশন দিয়ে দিয়েছে আপনার যদি থাকে। তো সাধারণত ইয়েস দিলেই আপনাকে কোনো তথ্য দিতে হবে, আর এখানে ইয়েস দেওয়ার দরকার নেই, সবগুলোতে আপনি নো নো দিবেন, ঠিক আছে। আর হচ্ছে যারা রিঅ্যাপিয়ার ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে আরেকটা অপশন থাকবে, তাদের হচ্ছে এখানে আপনার পূর্ববর্তী অর্থাৎ আগের বার যে পরীক্ষা দিয়েছেন 2020 সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের একটা অ্যাডমিট কার্ড ছিল, অ্যাডমিট কার্ডে একটা রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বার এখানে কিন্তু চাবে। তো আপনারা যারা হচ্ছে রিঅ্যাপিয়ার ক্যান্ডিডেট তাদের অবশ্যই রোল নাম্বারটা রাখতে হবে, এবং হচ্ছে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ছবি এবং স্বাক্ষর আপনি আগেই হচ্ছে সাইজ করে কম্পিউটার সেভ করে নেবেন যেন দ্রুত করা যায়। এখানে আমি ছবি এবং স্বাক্ষর আগেই সেভ করে রাখছি। তারপর এখান থেকে হচ্ছে এখানে আরেকটা ডিক্লারেশন চাইছে, তো আমরা এই ডিক্লারেশনটাও ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে প্রিভিউতে আপনি খুবই ঠান্ডা মাথায় আরেকবার রিচেক করে নেবেন ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো এটা যেহেতু আবেদন করা হয়েছে আমি আর সাবমিট বাটনে ক্লিক করব না। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে জিনিসটা আসবে জিনিসটা হচ্ছে এই অ্যাপ্লিকেন্ট কপিটা আসবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথেই আপনার এই অ্যাপ্লিকেন্ট কপিটা আসবে। এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে। তো আপনি হচ্ছে পুরো কপিটা আরেকবার প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে আরেকবার পরে দেখবেন। যদি কোনো ভুল থাকে, আপনার যদি মনে হয় যে এই অ্যাপ্লিকেশনে কোথাও ভুল হয়েছে, এটা আপনি তখন কি করবেন? তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আরেকটা অ্যাপ্লিকেশন করবেন, আরও একটা অ্যাপ্লিকেশন করবেন, এবং সেটা আপনি যখন ভুল হয়েছে বুঝতে পারছেন ঠিক সাথে সাথে করা দরকার নেই। কারণ হচ্ছে সাধারণত আমরা একই কাজ একাধিকবার করতে গেলে কিন্তু ভুল আরও বেশি বাড়ে। তো ওই সময় এই কাজটা করবেন না, ওইটা স্কিপ করবেন এবং একদিন পরে করবেন আবেদনটা। একদিন পরে করলে আপনি মোটামুটি মানে একদম রিল্যাক্সে করতে পারবেন আবেদনটা, মাথায় টেনশন থাকবে না, টেনশন ফ্রি থাকবে, এবং আবেদনটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর হচ্ছে এই সুযোগটা থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট আনকমপ্লিট করবেন, অর্থাৎ আপনি পেমেন্ট করেন নাই কিন্তু আবেদন কমপ্লিট হয়েছে, আবেদনটা কিন্তু পেমেন্টটা বাকি আছে। তো এখানে পেমেন্টটা করার আগ পর্যন্ত আপনি যতবার ইচ্ছা ততবারই সার্ভারে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু পেমেন্ট করার পরে কিন্তু আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই জন্য পেমেন্টের ক্ষেত্রে আপনি একদিন বেশি সময় নেবেন, অর্থাৎ এখন আবেদন করছেন আপনি এখন রিচেক করা দরকার নেই, আপনি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা বা সন্ধ্যার পরেই হচ্ছে, অথবা আপনি যখন রিল্যাক্স মোড থাকবে তখন এটা রিচেক করবেন যে ঠিক আছে কিনা। কারণ আবেদন করতে হচ্ছে আপনার সময় যতটুকু লাগুক, কিন্তু আপনার কিন্তু 4020 টাকা পেমেন্ট দেওয়ার পরে কিন্তু আপনি আর এটা সংশোধন করতে পারবেন না বা নতুন করে আবেদন করতে পারবেন না। তো আবেদন করার পরে হচ্ছে আপনার এখানে ইউজার আইডি দেওয়া আছে, সব ঠিক থাকলে আপনি ইউজার আইডি এবং হচ্ছে এটা ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন। তো টেলিটক সিম যাদের আছে তো আছে টাকা পেমেন্ট করে দিবেন, যাদের নাই তারা আমাদের সহযোগিতা নিতে পারবেন, সমস্যা নেই, আপনি আমাদের মাধ্যমে পেমেন্টটা দিতে পারবেন। তো পেমেন্ট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনাকে এডমিট কার্ড নিতে হবে। পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনি এডমিট কার্ড নেবেন। এটা হচ্ছে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে এডমিট কার্ডের সময়। এখানে লেখা আছে এডমিট কার্ড ইজ নট অ্যাভেলেবল টু ডাউনলোড। এডমিট কার্ড এখনও দেওয়া শুরু হয় নাই, এটা আবেদন শেষ হইলে পরে শুরু হবে। তারপর
তো যখন আপনার এডমিট কার্ড আসবে তখন কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি নোট করে রাখবেন, স্ক্রিনশট করে রাখবেন, অথবা জিমেলে রাখবেন, অথবা ড্রাইভে রাখবেন। যেখানে রাখেন সেটা মানে যেন হারিয়ে না যায় বা ডিলিট না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আবেদন সংক্রান্ত আপনার হচ্ছে কোনো ইনফরমেশন যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, অথবা কোনো জায়গায় আপনাদের মনে হচ্ছে যে ইনফরমেশন গ্যাপ, এই জিনিসটা কী লিখবেন বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমাদের হচ্ছে পেজে ইনবক্সে নক করতে পারেন, বা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি আপনাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝানোর জন্য। যদি কেউ নিজে নিজে আবেদন করতে না পারেন, একান্তই তারপরেও না পারেন, তাহলে আমাদের সহযোগিতা নিতে পারবেন, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।